সরকারের দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরাতে বললেন সালাউদ্দিন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সব গেটে তালা লাগিয়ে ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ। মেয়রের দ্রুত শপথ পড়ানোর দাবি। কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ। নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে এক সৈনিক গ্রেপ্তার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড। স্ত্রী ও দুই ছেলেকে খালাস দেয় বাদী পক্ষের অসন্তোষ। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে তৃতীয় দিনে কলম বিরতি। রাজস্ব খাতের কার্যক্রমে অচলাবস্থা। রোববারও কর্মসূচি চলবে। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিরপেক্ষতার স্বার্থে তাদের সরিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। মানবিক করিডোরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের কল্যাণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও সরানো উচিত। বিকেলে খুলনায় তারুণ্যের সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশের আয়োজন। অংশ নেন খুলনা ও বরিশালের ২১ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও গণহত্যার বিচার একসাথে চলবে, এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনের জন্য যমুনা ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্যের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক হওয়ায় তাকেও সরাতে হবে। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কার দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মানবিক করিডোরের নামে দেশে যুদ্ধক্ষেত্র করতে চান নিরাপত্তা উপদেষ্টা। দুইজনকে পদত্যাগ করতে বলুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা বিএনপির ক্ষতি করেনি তারা সদস্য হতে পারবেন। চট্টগ্রামে সদস্য ফর্ম বিতরণের উদ্বোধনীতে একথা জানান তিনি। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, প্রতিহিংসা রাজনীতি নয়, শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি। চট্টগ্রামের কাজীর দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়নের উদ্বোধনীতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সময়ে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে, তবে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা সদস্য হতে পারবে না। এছাড়া বিএনপির ভোট কমার কারণ হতে পারে এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের হতে বাধা নাই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব
সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ না দিলে জনগণের রোষানলে পড়বে সরকার। যারা নির্বাচনের বিরোধিতা করেন, যারা উপজেলা নির্বাচন চান, যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, যারা মেম্বারের নির্বাচন চান, যারা পৌরসভা নির্বাচন চান, যারা জেলা পরিষদের নির্বাচন চান, বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আমরা গণতন্ত্রের পার্টি, আমরা ভোটের পার্টি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর লেকশোর হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্থিতিশীলতা এবং স্থিতিশীল একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ কেউ দ্বিমত পোষণ করবেন না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং শুধু জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার জন্যই নয়, বরং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন। জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সঙ্গে থেকে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন। এটি গণতান্ত্রিক বিশ্বের রীতি। সরকার কিন্তু কোনো একটি এলিট ক্লাব কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান নয়। সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয়, তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিকামী জনগণই ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার জন্য ধীরে ধীরে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করে থাকেন, এর একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরে আমার বক্তব্যকে শেষ করে আনতে চাই। আমরা সকলেই জানি, পতিত পরাজিত পলাতক স্বৈরাচার লুটপাট, দুর্নীতি আর টাকা পাচার করে দেশের ব্যাংকিং খাতকে বলা যায় প্রায় ধ্বংস করে ফেলেছিল। এই ব্যাংকিং খাতকে সংস্কার করার জন্য এনডিএম 22 দফা সুপারিশমালা প্রস্তুত করেছে। এর মধ্যে 9টি দফা অগ্রাধিকার ভিত্তিক সুপারিশ। এনডিএম এর এই 9 দফা সুপারিশ আমার দেখার সুযোগ হয়েছে। সুপারিশগুলোকে আমার কাছে সময় উপযোগী এবং যৌক্তিক মনে হয়েছে, বাস্তবধর্মী মনে হয়েছে। তবে এই যে বিষয়টি যেটি বললাম 9 দফার, বা এই যে অর্থনৈতিক যে ব্যাংকিং সেক্টরে এনডিএম এর যে প্রস্তাবনা, এই বিষয়টি এখানে বলার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে প্রতিটি রাজনৈতিক দল এভাবেই দল এবং সরকার পরিচালনার দায়িত্ব পালনের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করে তোলে। নিজ নিজ দলের আদর্শ, উদ্দেশ্য এবং প্রস্তাবনার পক্ষে জনগণের ম্যান্ডেট নেয়। জনগণের ম্যান্ডেট পেলে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব পালন করে। সুতরাং
বিরাজনৈতিককরণ নয়, বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধিবিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন এবং এজন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রেখে এবং একই সাথে আবারও এনডিএম এর 8ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনাদের সকলের এবং এনডিএম এর রাজনৈতিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলে যাচ্ছি পরের খবরটিতে। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সব গেটে তালা লাগিয়ে দিয়েছে ঢাকাবাসীর ব্যানারে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ফলে দিনভর ব্যাহত হয় সেবা। সকাল 9টার দিকে ঢাকাবাসীর ব্যানারে শুরু হওয়া লং মার্চের কর্মসূচির মধ্যে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন ইশরাক হোসেন। বলেন তাকে দ্রুত শপথ পড়ানোর কথা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন হাজারো মানুষ। সকাল 9টার পর থেকেই জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে সমর্থকদের সংখ্যা, যা বিস্তৃতি পায় নগর ভবন থেকে আশপাশের এলাকা পর্যন্ত। পরে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি সচিবালয় হয়ে প্রেস ক্লাব ঘুরে আবারও নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় সমর্থকরা স্লোগানে দাবি জানান দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিচ্ছে না বলে আজকে তার সমর্থকরা, কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমাদের মেয়রকে নগর ভবনে বসিয়ে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা যদি ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমগো নগর পিতা দরকার। ওখানে বাপ না থাকলে সন্তানের কি দাম আছে? আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের বৈধতা দেওয়ার পরও তার শপথ অনুষ্ঠানের বিলম্বকে ষড়যন্ত্র বলছেন সমর্থকরা। একটি মহল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তারা। কুচক্রি মহল চেষ্টা করতেছে ইঞ্জিনিয়ার ইশরাককে কোনো মতেই নগর পিতা না বানানোর জন্য, কিন্তু আমরা ঘোর প্রতিবাদ করি। আজ অবধি তার এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে। আমরা এটা নিয়ে শঙ্কিত। যেহেতু হাইকোর্ট আমাদেরকে রায় দিয়েছে, গ্যাজেট পাস হয়েছে, আমরা এখন এছাড়া অন্য কিছু আর চাইতেছি না। রোববার একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ইশরাক সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে বলা হয়েছে কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। এছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর সংলগ্ন এলাকা। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে ISPR জানিয়েছে নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানিয়েছেন রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে ইডেন কলেজে এক সম্মেলনে শিক্ষার্থীরা এই কথা জানান। দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানিয়েছেন।
বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু অধিভুক্তি বাতিলের পর এখনো অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। আমাদের দাবি বিবেচনা করে আসছেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে। রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। 7 দিনের মধ্যে ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে তথ্য দেবে পুলিশ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিএমপি কমিশনারের বৈঠক শেষে এসব তথ্য দেন তারা। গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। এ পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অংশ নেন উপাচার্য ও ডিএমপি কমিশনার সহ দায়িত্বশীলরা। বৈঠকে ডিএমপি কমিশনার বলেন, সাম্য হত্যার তদন্তে দ্রুত কাজ করছে পুলিশ। 7 দিনের মধ্যে দেয়া হবে প্রতিবেদন। তদন্তের স্বার্থে আমরা অনেক কথাই বলতে পারতেছি না, তবে মনে করতেছি যে 1 সপ্তাহের মধ্যে এটা উদ্ঘাটিত হবে। দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে আমরা এটা পাঠায়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। দ্রুত বিচারের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান উপাচার্য। সাম্য হত্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বিশেষ সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে টিএসসি সংলগ্ন যে সিসিটিভি ফুটেজ, সেটি আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা সরবরাহ করেছি। সম্মানিত ডিন কলা অনুষদের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী 7 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, তারা পূর্ণোদ্যমে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় বহিরাগতের আনাগোনা কমানো ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশিং নিয়ে আলোচনা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। কাজ করে যাচ্ছি আমাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তবে তার ছেলে সজীব, রাতুল শেখ ও স্ত্রী জাহিদাকে খালাস দেওয়া হয়েছে। এ কারণে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। রায়ের কপি পর্যালোচনার পরে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। মাত্র 14 কার্য দিবসে ঘোষণা করা হলো এই মামলার রায়। মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। 7 দিন পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। দ্রুত বিচার দাবিতে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। এই ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হলো শনিবার। এর আগে সকাল 9:30টার দিকে 4 আসামিকে আদালতে নেওয়া হয়। এর পরপরই রায় ঘোষণা করেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছে আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন 3 আসামি। এতে অসন্তোষ জানিয়েছেন মামলার বাদী আসিয়ার মা। কিসের ঘোষণা? ওরা 3টাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা 3টাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মানা মারিছে, তো খুশি হবো কি করে? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। আসামি খালাসের বিষয়ে রায়ের কপি পর্যালোচনার পর উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে খালাস করেছেন। এটি হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার বহিঃপ্রকাশ। বিজ্ঞ বিচারিক আদালত অ্যাকুইট বা খালাস করেছেন, সেই রায়ের কপি সংগ্রহ করে সেটাকে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের দ্বারা ইনস্ট্রাক্টেড হলে পরবর্তীতে এই আইনের সেকশন 28 অনুযায়ী উচ্চ আদালতে নির্ধারিত বিধিবদ্ধ সময়ের মধ্যে তখন আপিল দায়ের করার সুযোগ রয়েছে। এদিকে রায়ে 3 জন খালাস পাওয়ায় সন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। আমি এই রায়ের প্রতি সন্তুষ্ট, যেহেতু আমার 3 জন আসামি খালাস পেয়েছে এবং 1 নম্বর আসামি হিটু শেখের ফাঁসি হয়েছে, সে যদি উচ্চতর আদালতে যেতে চায় যেতে পারে।
গত ১৩ মে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের এই দিন ঠিক করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 দিন কলম বিরতির পর কর্মসূচি আরও একদিন বাড়িয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত আবারও কলম বিরতির ঘোষণা সংগঠনটির। শনিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একই সাথে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার নির্দেশনায় কমিটি গঠন করা হলে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তারা। তবে এ সময় আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি এবং এনবিআর এর জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবারও এনবিআর এর আওতাধীন সব অফিসে কলম বিরতি পালন করা হয়। গত সোমবার মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যরা। 3টা পর্যন্ত 6 ঘন্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমরা আসলে অপেক্ষা করছি যে আমাদের সাথে অবশ্যই দেশের স্বার্থে আমরা আলোচনায় বসবো এবং এর জন্য আমরা অপেক্ষা করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র, চাকরি নিয়োগের বিধিমালা ও 3য় বিভাগ ক্রিকেট পরিচালনায় অসঙ্গতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার বিসিবিতে অভিযান পরিচালনার মাঝে এসব কথা জানান দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। বোর্ডের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করবে দুদক, মত তার। 1 মাসের ব্যবধানে বিসিবিতে আবারও দুদকের অভিযান। 3 অভিযোগের প্রেক্ষিতে মিরপুরে দুদকের 4 সদস্যের প্রতিনিধি দল। খবর পেয়ে বিসিবি সভাপতি, প্রধান নির্বাহীও পৌঁছান হোম অফ ক্রিকেটে। দুদকের অভিযানে বেরিয়ে আসে বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতির প্রমাণ। এছাড়াও 3য় বিভাগ ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়া ও বিসিবিতে নিয়োগের নীতিমালায় অনিয়ম পেয়েছে দুদক। গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সেই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। মাত্র 2টা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের 2 জনকে কোয়ালিফাই করে দিচ্ছে। বিসিবির ফিক্সড ডিপোজিটের 238 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরে ব্যক্তিগত প্রভাব খাটানো ও টেন্ডারের নিয়ম ভেঙে তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে। যদিও সঠিক তথ্য উপাত্ত যাচাই না করে এই বিষয়ে মন্তব্য করতে চায় না দুদক। আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে, কিভাবে সংগঠিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না। যে ব্যাংক তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে সেটা হয়েছে কি না, আদতে তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমার সেটা পর্যালোচনা করতে হবে। যদি টেন্ডার প্রক্রিয়া বা আমাদের পিপিএ অনুসরণ না করে থাকে সেটা তো অনিয়মের পর্যায়ে পড়বে। 15 এপ্রিল প্রথম বিসিবিতে অভিযানে আসে দুদক, যেখানে গেল বোর্ডের অধীনে হওয়া বিপিএলে টিকিট দুর্নীতি, মুজিব বর্ষ উপলক্ষে প্রায় 20 কোটি টাকা গড়মিলের প্রমাণ পায় দুদক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। গত 6 মে আদালত মামলায় অভিযোগপত্র আমলে নেয়। আগের দিন 5 মে তার মা মারা যাওয়ায় মিল্টন আদালতে উপস্থিত হতে পারেননি। পরে সময় চেয়ে আবেদন করে মিল্টনের আইনজীবী, কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের পুশিন নয়, যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে কোনো বাংলাদেশি থাকলে তাদেরও কূটনৈতিক চ্যানেলে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। সকালে সাতক্ষীরায় সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি বিএসএফ এর পুশিন রুখে দিতে সতর্ক বিজিবি।
ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 নাগরিককে এপারে ঠেলে দিয়েছে তারা। রোহিঙ্গাদের পুশিনের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ ভারত জলসীমার সুরক্ষা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদী ও বয়সিংখালের সংযোগস্থলে ভাসমান সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্র বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বলেন, ভারতের পুশিন নিয়ে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একের পর এক পুশিনকে ভারতের উস্কানি হিসাবে দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে তালিকা করবে সরকার। ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল অনেক আগে। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। বিজিবি মহাপরিচালক জানান, পতাকা বৈঠকে পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের একাধিক চেষ্টা রুখে দেওয়া হয়েছে। রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি আছে, যেটা মূলত এই সুন্দরবন এলাকায় এটা পাহারা দেওয়া, টহল করা এবং চোরাচালান প্রতিরোধ করা, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য। এটি দিয়ে চোরাচালানের বেশ একটা বড় চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি, এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসীদের ঢুকে পড়ার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না বিজিবি। সে কারণে সীমান্তে সতর্ক রয়েছে বাহিনীটি। বাংলাদেশ ভারতের 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদী ঘেরা। এর মধ্যে 79 কিলোমিটার সুন্দরবনের অন্তর্গত। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি, নদীঘেরা সীমান্ত এলাকার স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখতেই এ ভাসমান বিওপি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভয়েসিং চ্যানেল, শ্যামনগর, সাতক্ষীরা। আবারও মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ নিয়েছে দুষ্কৃতিকারীরা। শনিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, অবৈধ পন্থায় নগদে এমডি হিসেবে এমন এক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের মেয়াদে নগদে প্রযুক্তির অপব্যবহার করে 650 কোটি টাকার অতিরিক্ত ই-মানি তৈরি করা হয়েছিল। যারা এই জালিয়াতি করেছিলেন তারা গেল বছরের 5 আগস্টের পর পালিয়ে গেলেও সম্প্রতি আবার পদে ফিরেছেন। গ্রাহকরা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন সেজন্য বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়েছিল। এখন নগদের উপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও জানান তিনি। আমরাও অত্যন্ত আশঙ্কিত যে এই 4-5 দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। উনি একটি জালিয়াতি মামলার 4 নম্বর আসামি। এইরূপ সাইজের, এত বড় সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের দায়িত্ব পালন করার মতো নৈতিক যোগ্যতা রয়েছে কিনা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।